তক্ষশিলাকে বিকৃত করার চেষ্টা পাকিস্তানের, এতেই জঙ্গি রাষ্ট্রকে কড়া বার্তা দিল ইউনেস্কো। এ নিয়েই আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। সম্প্রতি ইসলামাবাদে সিন্ধু জলচুক্তি নিয়ে একটা সম্মেলনের আয়োজন করেছিল পাকিস্তান। সেখানে পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার জানান যে তিনি বিদেশে গিয়ে গর্বের সাথে মানুষকে বলেন যে পাকিস্তানিরা হলো সিন্ধু সভ্যতার সন্তান। আসলে পাকিস্তানের এই গর্ব ততটাই সত্য যতটা তাদের পাকিস্তানে কোনো সন্ত্রাসবাদী নেই এই দাবিটা সত্য। সম্প্রতি তক্ষশিলার দুটি বৈদিক যুগের প্রত্নতাত্ত্বিক স্থলের অখণ্ডতা নষ্ট করার জন্য ইউনেস্কো পাকিস্তানকে কঠোর বার্তা দিয়েছে। পাকিস্তানের মোহরা মোরাদু, যা ছিল কুষাণ আমলের একটা বৌদ্ধ মঠ, এবং সিরকাপ, যা ছিল ইন্দো গ্রিক সংস্কৃতির নির্মাণ, এই দুই জায়গায় পাকিস্তান পুনর্নির্মাণ শুরু করে এগুলোর কাঠামো বদলে ফেলার জন্য। এই কারণেই কড়া বার্তা দিয়েছে ইউনেস্কো এবং পাকিস্তানকে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ প্রত্যাহার করতে বলেছে তারা। এই দুটি স্থানে বর্তমান পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেলার তক্ষশিলা প্রত্নতাত্ত্বিক এলাকার মধ্যে অবস্থিত। এই স্থানগুলি সিন্ধু সভ্যতা পরবর্তী সময়ের ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতে থাকা সংস্কৃতিহীন ইসলামী প্রজাতন্ত্র রাষ্ট্র হলো পাকিস্তান। একে অনেকে জঙ্গি রাষ্ট্রও বলে থাকেন। দীর্ঘদিন ধরে তার প্রাক ইসলামিক যুগকে অর্থাৎ হিন্দু অতীতকে জাহিলিয়াত বা আধ্যাত্মিক অন্ধকারের যুগ হিসেবে প্রত্যাখ্যান করে এসেছে তারা মনে করে মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে ইসলামের আগমনের পরেই এই অন্ধকার যুগের অবসান ঘটে। তবে সিন্ধু সভ্যতা এবং এর হিন্দু ইতিহাসকে নিজেদের বলে দাবি করতে শুরু করেছে তারা। এভাবেই বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে তারা জাদুঘর প্রকল্প, পর্যটন প্রচারণার মাধ্যমে তক্ষশিলাকে তুলে ধরার পথ বেছে নিয়েছে, যদিও তারা তক্ষশিলার উপর হিন্দুত্বের প্রভাবকে মানতেই চায় না। প্রশ্ন হলো, এই জঙ্গি রাষ্ট্রে কোন পর্যটক আসবে? পাকিস্তানের প্রত্নতত্ত্ব ও জাদুঘর বিভাগ তক্ষশিলার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মেহরা মোরাদু এবং সিরকাপে সংরক্ষণের নামে সিমেন্ট ও আধুনিক ইট গাঁথনির কাজ করেছে। ইউনেস্কো কঠোর বার্তা দিয়ে জানিয়ে দিয়েছে পাকিস্তানের এই কাজ ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণের আন্তর্জাতিক নিয়মের বিরোধী। এর ফলে এই প্রাচীন স্থানের আসল রূপ ও ঐতিহাসিক গুরুত্ব মারাত্মকভাবে নষ্ট হয়েছে। সম্প্রতি ইউনেস্কো পাকিস্তানের শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে কড়া সতর্কবার্তা দিয়েছে। তারা জানিয়েছে, সংরক্ষণের নামে করা এই নতুন নির্মাণ যদি সরানো না হয় এবং এর ভুলগুলো যদি ঠিক না করা হয়, তাহলে তক্ষশিলাকে বিপদগ্রস্ত বিশ্ব ঐতিহ্যের তালিকাতে রাখা হবে। ইউনেস্কো পাকিস্তানকে আরো মনে করিয়ে দিয়েছে, এর আগে ঠিক এমনই কাজের কারণে জার্মানির একটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানকে তারা বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ দিয়েছিল। চলতি বছরের মার্চ মাসে প্রথম বিষয়টি ইউনেস্কোর নজরে আসে। একজন পর্যটক প্যারিসে ইউনেস্কোর পাকিস্তানের স্থায়ী প্রতিনিধির কাছে কিছু ছবি এবং ভিডিও পাঠান। সেখানে দেখা যায় সংরক্ষণের নামে পুরনো আসল দেওয়াল ভেঙে নতুন আধুনিক গাঁথুনি করা হয়েছে। শুধু তাই নয়, সেই দেওয়ালের উচ্চতাও আগের থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে। বিষয়টিকে খুবই গুরুত্ব দেয় ইউনেস্কো। এরপর 12ই জুন ইউনেস্কোর কর্মকর্তারা পাকিস্তানের প্রত্নতত্ত্ব ও জাদুঘর বিভাগ এবং জাতীয় ঐতিহ্য সংস্কৃতি মন্ত্রকের কর্মকর্তাদের সঙ্গে তক্ষশিলা জাদুঘর এবং সংশ্লিষ্ট প্রত্নতাত্ত্বিক এলাকাগুলি ঘুরে কারিগরি পরিদর্শন করেন। একসময় পাকিস্তান প্রাক ইসলামিক ইতিহাসকে জাহিলিয়াত বা অন্ধকারের যুগ বলে গুরুত্ব দিত না। এখন তারা সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। তারা এখন সিন্ধু সভ্যতার প্রতি ভালোবাসা দেখাচ্ছে, এমনকি প্রাচীন হিন্দু পণ্ডিত ও যোদ্ধাদেরও নিজেদের পূর্বপুরুষ বলে তারা দাবি করছে। পাকিস্তান মুখে সিন্ধু সভ্যতা ও গান্ধার ঐতিহ্যকে প্রাচীন পাকিস্তান বলে প্রচার করে, কিন্তু বাস্তবে 78 বছরের এই ইসলামী প্রজাতন্ত্র প্রাচীন ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সংরক্ষণকে সব সময়ের জন্য অবহেলা করে এসেছে। মহেঞ্জোদারো, হরপ্পা, তক্ষশিলা এবং সোয়াত উপত্যকার বৌদ্ধ নিদর্শনের মতো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানগুলোর সঠিক সংরক্ষণে গত কয়েক দশক ধরে পাকিস্তানের বিভিন্ন সরকার ব্যর্থ হয়েছে। সামরিক শাসন হোক কিংবা সেনাবাহিনী সমর্থিত নির্বাচিত সরকার, কেউই এই প্রাক ইসলামী ঐতিহাসিক স্থানগুলিকে যথাযথ গুরুত্ব দেয়নি। পাকিস্তান প্রায় বলে অর্থ এবং বাজেটের অভাবের কারণে তারা প্রাক ইসলামিক ঐতিহাসিক স্থানগুলোর সংরক্ষণ করতে পারে না, কিন্তু ইসলামী ঐতিহ্যবাহী স্থানগুলো রক্ষণাবেক্ষণ ও সংস্কারের ক্ষেত্রে এমন অজুহাত দেখা যায় না।
2009 সালের অক্টোবর মাসে সপ্তম শতাব্দীর একটা পাথরে খোদাই করা বুদ্ধ মূর্তি ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছিল। তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর মদতপুষ্ট তালিবান জঙ্গিরাই এই হামলা চালায়। শুধু উগ্রপন্থীরাই নয়, অনেক স্থানীয় মানুষও বৌদ্ধ নিদর্শন লুট করেছে। সোয়াত উপত্যকার কয়েকটি ঐতিহাসিক স্থানে অবৈধ খনন চালিয়ে মূল্যবান প্রত্নসম্পদ কালোবাজারে বিক্রি করা হয়েছে। অনেক ক্ষেত্রে হিন্দু, শিখ ও বৌদ্ধ পরিবার থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হওয়া তৃতীয় বা চতুর্থ প্রজন্মের মানুষ এসব প্রত্নতাত্ত্বিক স্থানের ঐতিহাসিক গুরুত্বের প্রতি কোনো গুরুত্ব দেয়নি। তারা অনেক জায়গা দখলও করেছে। এছাড়া পাকিস্তানের প্রশাসনের পরোক্ষ সমর্থনে দেশভাগের আগে বহু হিন্দু মন্দির ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি পাঞ্জাবের ফারুকাবাদে 125 বছরের পুরনো একটি গুরুদুয়ারাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 2023 সালে সিন্ধু প্রদেশের হিংলাজ মাতা মন্দির এবং নিয়ন্ত্রণ রেখার কাছে অবস্থিত সারদা পীঠ মন্দির ধ্বংসের ঘটনাও উল্লেখযোগ্য। এবার আসি তক্ষশিলার ইতিহাসে। প্রাচীন ভারতের একটা উল্লেখযোগ্য খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ছিল তক্ষশিলা। অনেক ঐতিহাসিক একে পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়ও বলে থাকেন। সিন্ধু নদীর পূর্ব দিকে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের উল্লেখ পাওয়া যায় বিভিন্ন বৌদ্ধ শাস্ত্রে, জাতকের কাহিনীতে। রামায়ণ এবং মহাভারতেও উল্লেখ মেলে তক্ষশিলার। 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্যার আলেকজান্ডার কানিংহাম তক্ষশিলার ধ্বংসাবশেষ উদ্ধার করেন। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়টি সিন্ধু নদীর পূর্ব তীরে তক্ষশিলা শহরে অবস্থিত ছিল বলে জানা যায়। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে এই বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব সম্পর্কে প্রমাণ পাওয়া যায়। তবে কিছু কিছু বিশেষজ্ঞ মনে করেন তক্ষশিলা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীকালে জাতকের কাহিনীতে অর্থাৎ খ্রিস্টীয় 5ম শতাব্দীতে এর বিস্তারিত বিবরণ পাওয়া যায়। খ্রিস্টীয় 2য় শতাব্দী পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব ছিল বলে জানা যায় তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে 10,500 জনেরও বেশি ছাত্র পড়াশোনা করতেন। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের সঙ্গে বহির্বিশ্বের যে বাণিজ্যিক পথ সেখানেই অবস্থিত ছিল, অর্থাৎ তৎকালীন পারস্য এবং মধ্যপ্রাচ্যকে যুক্ত করে যে বাণিজ্য পথ সেখানেই এর অবস্থান ছিল। এমন অবস্থানের কারণে দূর দূরান্ত থেকে বহু ছাত্র এবং পণ্ডিত বিশ্ববিদ্যালয়ে আসতেন, যার ফলে তক্ষশিলা একটি সাংস্কৃতিক আদান প্রদান ও ভাব বিনিময়ের কেন্দ্র হয়ে উঠেছিল। বিভিন্ন ঐতিহাসিকদের মত অনুসারে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে জ্যোতির্বিদ্যা, গণিত, চিকিৎসা, দর্শন, সাহিত্য, ভাষাবিজ্ঞান, ধর্মতত্ত্ব, স্থাপত্য, অর্থনীতি, রাজনীতি এবং যুদ্ধবিদ্যার মতো বিষয়গুলিতে পঠন পাঠন চলত। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি ছিল অত্যন্ত আকর্ষণীয় এবং সেখানকার অধ্যাপকরা ছাত্রদের বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করাতেন। পড়ুয়ারা বিতর্কে অংশগ্রহণ করতেন। এর পাশাপাশি শিক্ষার ব্যবহারিক দিকেও ছাত্ররা পারদর্শী হয়ে উঠতেন। এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মধ্যে বিশ্লেষণাত্মক দক্ষতা এই সমস্ত কিছুই বাড়ানো হতো পঠন পাঠনের মাধ্যমে। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় ছিল ভারতবর্ষ তথা পৃথিবীর সবথেকে প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, যা নালন্দা এবং বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় থেকেও অনেকটাই প্রাচীন ছিল। সেখানে ছিল একটা বিশাল আকারের গ্রন্থাগার। এখানে বিভিন্ন সাহিত্যের পাণ্ডুলিপি সংরক্ষণ করা ছিল। ছাত্র এবং অধ্যাপকরা এই লাইব্রেরিতে আসতেন। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে গুরুকুল পদ্ধতিতে শিক্ষাদান করা হতো, যেখানে শিক্ষার্থীরা অধ্যাপকদের সঙ্গেই থাকতেন। তাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধন গড়ে উঠত। এইভাবে ছাত্রদের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক বিকাশ সম্পূর্ণ হতো। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি তৎকালীন দিনে দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের উল্লেখ প্রাচীন ভারতের বিভিন্ন গ্রন্থে পাওয়া যায়, যার মধ্যে উল্লেখযোগ্য হলো অর্থশাস্ত্র। প্রাচীন ভারতের পণ্ডিত কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত অর্থশাস্ত্র রচনা করেছিলেন এখানে বসেই। তার গ্রন্থে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও জ্ঞান চর্চার এক খ্যাতনামা কেন্দ্র হিসাবে তিনি উল্লেখ করেছেন। মহাভারত বহু শতাব্দী আগে রচিত মহাকাব্য হলো মহাভারত। সেখানে তক্ষশিলা নগর সমেত তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের উল্লেখ পাওয়া যায়। রামায়ণ জ্ঞান চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ পীঠস্থান হিসেবে রামায়ণেও তক্ষশিলার উল্লেখ পাওয়া যায়। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কৃতিত্ব রামায়ণ অনুসারে কৈকেয়ীর পুত্র তথা ভগবান রামের ভাই ভরতকে দেওয়া হয়েছিল বলে জানা যায় ভরত তার পুত্র তক্ষকে ওই নগর শাসনের জন্য নিযুক্ত করেছিলেন। সেখান থেকেই তার নাম অনুসারে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় নামটি এসেছে বলে মনে করা হয়। জাতকের কাহিনী বৌদ্ধ ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্য হলো জাতকের কাহিনী। এই জাতকের কাহিনীতেও তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের উল্লেখ পাওয়া যায়। বিভিন্ন গ্রিক এবং চীনা সাহিত্য, মেগাস্থিনিস সমেত অন্যান্য পরিব্রাজকদের বিভিন্ন লেখায় উঠে এসেছে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। এ থেকেই বোঝা যায় তক্ষশিলা কতটা খ্যাতি সম্পন্ন ছিল। সে সময় এই বিশ্ববিদ্যালয়ের উল্লেখ পাওয়া যায় চীনা পরিব্রাজকদের লেখাতেও। মনুস্মৃতি
মনুস্মৃতি, কথাশরীর সাগর প্রভৃতি প্রাচীন ভারতীয় গ্রন্থে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের উল্লেখ পাওয়া যায়। জানা যায় সে সময় ছাত্ররা সহজেই তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেতেন না। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তাদেরকে একটি কঠিন প্রবেশিকা পরীক্ষা দিতে হতো এবং তার মাধ্যমে সুযোগ মিলত সেখানে পড়াশোনা করার। ভারতের বিভিন্ন সাহিত্য, চীনা এবং গ্রিক পরিব্রাজকদের লেখা থেকে জানতে পারা যায় যে এটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসাবে গড়ে উঠেছিল, কারণ এখানে পারস্য, গ্রিস, মধ্য এশিয়া প্রভৃতি দেশ থেকে ছাত্ররা পড়তে আসতেন। বিভিন্ন ঐতিহাসিকদের গবেষণা থেকে জানতে পারা যায় তক্ষশিলা বিশ্ববিদ্যালয় যোগ্য ছাত্রদের জন্য বৃত্তির ব্যবস্থা ছিল। কারা পড়াতেন এখানে চলুন জেনে নেওয়া যাক। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে পড়াতেন পাণিনির খ্যাতনামা সংস্কৃত পণ্ডিত। পাণিনির অষ্টাধ্যায়ী তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে বসেই রচিত হয় বলে জানা যায়। এটা সংস্কৃতের জটিল এবং নিয়ম ভিত্তিক ব্যাকরণ ছিল। অন্যদিকে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী চাণক্য তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন বলে জানা যায়। ভারতীয় চিকিৎসার জনক বলে পরিচিত চরক তক্ষশিলায় অধ্যাপনা করতেন। অন্যদিকে গৌতম বুদ্ধের ব্যক্তিগত ডাক্তার বলে পরিচিত ছিলেন জীবক, তিনিও তক্ষশিলার সঙ্গে যুক্ত ছিলেন। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য পাটনায় জন্মগ্রহণ করেছিলেন বলে জানা যায়, কিন্তু কিছু বৌদ্ধ সাহিত্য দাবি করে যে চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যকে অধ্যয়ন ও শিক্ষার জন্য তক্ষশিলায় নিয়ে গেছিলেন। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় শেষ পর্যন্ত ধ্বংসের সম্মুখীন হয়। এর পতনের অনেক কারণ রয়েছে, রাজনৈতিক এবং আর্থসামাজিক কারণও বেশ কতগুলো রয়েছে। মনে করা হয় খ্রিস্টীয় ৫ম শতাব্দীতে হুন শাসক তোরমান এই বিশ্ববিদ্যালয়ে হামলা করেন, যার ফলে তক্ষশিলার শিক্ষাগত এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আবার অনেকে মনে করেন উত্তর ভারতে গুপ্ত সাম্রাজ্যের পতনও তক্ষশিলা শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। যে তক্ষশিলা একসময় বিশ্বকে আলো দেখিয়েছিল, আজ তা পাকিস্তানের চরম অবহেলা এবং মৌলবাদের অন্ধকারে হারিয়ে যাওয়ার মুখে। এ নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের এই প্রতিবেদন জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।